নমস্কার, বিকেল 4টে মানে রিপাবলিক বাংলার মেগা শো বড় বিতর্ক। আর বড় বিতর্ক নিয়ে থাকছি আজ আমি বসিরহাটের টাকিতে। এখানে কি হচ্ছে এই বাংলাতে, বাংলার মানুষ তারা জানতে চান, অর্থাৎ যেই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে বারবার করে সেখান থেকে যে অনুপ্রবেশ আসছে এই ভারতবর্ষে, কিন্তু কোনোরকমভাবেই কিন্তু বাংলাদেশ এই অনুপ্রবেশকারীদেরকে তারা নিতে নারাজ। কেন নিতে নারাজ তারা? কেন তারা তাদের দেশের মানুষকে কেন নিচ্ছে না? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। এই বাংলা কি অনুপ্রবেশকারীদের আতুরঘর হয়ে উঠেছে? এই বাংলা কি সেফ জোন হয়ে উঠেছে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এই বাংলা কি অনুপ্রবেশকারীদের আতুরঘর হয়ে গেছে? বাংলাদেশ থেকে যে কেউ চলে আসছে এখানে, কি বলবেন? দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এই বাংলায় কোনো অনুপ্রবেশকারী ঠাঁই নাই। কিন্তু আজকে তারা যেভাবে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা যেভাবে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, তারা আগে দেখুন যে এই বর্ডারের দায়িত্ব কাদের? বিএসএফের। তারা কি করছে আজকে? তাদের দিকে প্রশ্ন করুন যে এই বিএসএফ থাকতেও কেন ওই বাংলায় অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে? তাদের কাছে উত্তর চান, উত্তরটা তারাই দিক। অনুপ্রবেশ দীর্ঘদিন ধরে হচ্ছে, সেটা বামফ্রন্টের পিরিয়ডেও ছিল, এখনও হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বামফ্রন্টের সময় যখন পুলিশ সক্রিয় ছিল, বাইরের থেকে দিল্লির থেকে বিএসএফ এসে এখানে কিছু করতে পারে না। তারা লোকাল পুলিশের সাহায্য নেয়, গোয়েন্দা লোকাল পুলিশ, আইবি লোকাল পুলিশ সাহায্য করবে, তারপর বিএসএফ ধরবে। আর বিএসএফের এরিয়া বর্ডার দিয়ে ভেতরে গেলে কাউকে যে ধরে আনে, টিএমসি তখন কী ব্যাপার, মারধর করার মতো ছাড়িয়ে নিয়ে যাওয়ার, জোর করে জুলুম করে ছাড়িয়ে নিয়ে আসে। তো তারা বিএসএফের উপর দায়িত্ব দিচ্ছে। আর ভেতরে অনুপ্রবেশকারীরা আসলে এখানকার পঞ্চায়েত প্রধান, এখানকার কাউন্সিলর সার্টিফিকেট দিয়ে দিচ্ছে রিজাইডিং মোর দ্যান অ্যাবাউট 10 ইয়ার্স দিয়ে না বাসিন্দা হয়ে যাচ্ছে, এখানে বিয়ে থাক হচ্ছে। পরবর্তীকালে যখন খোঁজখবর হচ্ছে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে, তখন বাংলাদেশ বলছে না, ও আমরা নেব না। সমস্যা হচ্ছে কি, ওর বিয়ে থা করার পরে যে বাচ্চাটা হচ্ছে সে কোন দেশের নাগরিক, সিটিজেন। অবশ্যই আপনার কাছে আসবো, একটু কংগ্রেসের কাছে যাই। দাদা, অনুপ্রবেশকারী যারা, তারা তো একদম অ্যাভেলেবেল চলে আসছে ভারতবর্ষে, আর এখানে এসে বাংলাদেশে তারা ঘাঁটি কাটছে। কেন এটা হচ্ছে? একদম আসছে তারা এই কারণে অর্থনৈতিক ব্যাপার আছে, এবং সত্যি সত্যি যে আসছে এটা একদম প্রমাণিত, ধরাও পড়ছে মাঝে মাঝে। এর জন্য দায়ী হচ্ছে বিএসএফ, পুলিশ, সবাই দায়ী। কিন্তু এর জন্য শুধু একটা মানে সংস্থাকে দায়ী করলে হবে না। বিএসএফ যেমন দায়ী, কেন্দ্রীয় সরকার যেমন দায়ী, রাজ্য সরকারও কম বেশি এর সঙ্গে দায়ী, পুলিশেরও দায়িত্ব আছে, এবং যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদেরও দায়িত্ব আছে। যার কারণে অনুপ্রবেশের কারণে আমার দেশের অর্থনীতি ক্ষতি হচ্ছে বিভিন্ন দিক দিয়ে। এগুলো ভাবতে হবে আমাদের। এই অনুপ্রবেশের জন্যে আমাদের লোকাল যারা আছে তাদেরকে আরও সক্রিয় হওয়া প্রয়োজন, নইলে এই অনুপ্রবেশ ঘটতেই থাকবে। যার জন্য আমার দেশ আগামী দিনে আরও বড় হামলার মুখে পড়তে পারে। ঠিক যেভাবে পহেলগাঁও হামলা হলো, সেইভাবে কিন্তু আগামী দিনে আমার বাংলায় যে হামলা হবে না, এর কিন্তু গ্যারান্টি কিন্তু নেই আগামী দিনে। বিজেপি সরকার যারা আছে তাদেরকে আগে স্বীকার করতে হবে যে আমরা বিএসএফ বা যারা কেন্দ্রীয় বাহিনী আছে তা আমরা ব্যর্থ। তার কারণ কি, প্রথমে স্তরে থাকে কিন্তু বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী, তারপরে তো রাজ্য সরকারের পুলিশ। তাহলে কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ, এটা স্বীকার করুক, তাহলে রাজ্য সরকার তার 0 পয়েন্টে ব্যবস্থা নিতে পারবে। নিজেদের ব্যর্থতা যদি স্বীকার না করতে পারে তাহলে তো কিছু করার নেই। আজকের পহেলগাঁওতে কী হলো? পাকিস্তানের থেকে জঙ্গি এসে 40 কিলোমিটার দূরে এসে হামলা করে চলে গেল। আরও সেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যর্থতা স্বীকার করতে হবে। দলেরই বিধায়ক তিনি বলছেন যে এখানে টাকা দিয়ে ভোটার কার্ড তৈরি হয়, একাধিক বাংলাদেশি নাগরিক সে ধরাও পড়েছে, তারা স্বীকারও করেছে। দেখুন, কোনো একজন ব্যক্তিগত বিধায়কের বক্তব্য পার্টির বক্তব্য নয়, সেটা কিন্তু কুণাল ঘোষও বলেছেন যে এটা পার্টির মন্তব্য নয়। একজন ব্যক্তি দিয়ে পার্টি হয় না। পার্টির যারা এখানে আসছে টাকার বিনিময়ে ভোটার কার্ড করছে, তারাও তো স্বীকার করছেন। কারা নিচ্ছে এটা? নির্বাচন কমিশন কারা আছেন, নির্বাচনের দায়িত্বে কারা আছেন, তারা তদন্ত করুক। সবটা তো রাজ্য সরকারের দায়িত্বে ছেড়ে দিলে হবে না। নির্বাচনের দায়িত্ব কারা আছে সেটা তো কেন্দ্রীয় অনুযায়ী চলে, সেটা তো রাজ্য সরকারের নয়। নিজেদের ব্যর্থতা আজকে স্বীকার করতে হবে। নির্বাচন কমিশন যেমন দায়ী, এবং নির্বাচন কমিশনের কাজ যারা করে, যারা রাজ্য সরকারের কর্মচারী, তারাও কিন্তু দায়ী সমান তালে। দাদা, আপনার নির্বাচন কমিশনে যারা চাকরি করে তারা রাজ্য সরকারের দ্বারা চালিত হয় এবং তারা এগুলো করতে সাহায্য করে। এবং উনি যে একটু আগে বললেন যে বিএসএফ একমাত্র দায়ী, পুলিশের কোনো ভূমিকা নেই, দ্বিতীয় পর্যায়ে পুলিশ, এটা উনি খুব ভুল বললেন। কারণ বিএসএফের সর্বত্র কাঁটাতারের বেড়া নেই। আর মাননীয় মমতা ব্যানার্জি বলে বারবার যে উচ্চারণ করেন, সেই মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়া দিচ্ছেন না। তাদের স্বার্থে, তৃণমূলের স্বার্থে ভুয়ো ভোটার তৈরি করবার জন্যে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী হিসেবে তারা আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করিয়ে দিচ্ছে। বেড়া দেওয়া
সীমান্ত এলাকা কেন্দ্রীয় সরকারের বেড়া দেওয়া উচিত এবং প্রহরা আরো বাড়ানো উচিত, একতরফা বললে হবে না। সবাই বলছে বেড়া রাজ্য সরকারের অধীন নয়, এটা কেন্দ্রীয় সরকারের অধীন। অমিত শাহ তার মানে বর্ডার যে সিকিউরিটি ফোর্স আছে তাদেরকে বলে তারা কাটাতার দিক, আমরা তাদের সহযোগিতা করব। পায়েলগাঁও 3টে স্তর পার করে কিভাবে জঙ্গিটা আসলো, কেন্দ্র সরকারের যারা আছেন তারা জবাব দেবেন না? আগে তারা তাদের ব্যর্থতা স্বীকার করুন, তারপর অন্যদিকে। একদিকে যেমন এই কাঁটাতার নিয়ে যেমন একদম একেবারে রাজ্য কেন্দ্র চর্চা চলছে, কিন্তু সীমান্ত এলাকার সাধারণ মানুষ তারা বলছেন তারা কোনো রকমভাবে সংঘাত চাইছেন না, তারা চাইছেন যে কাঁটাতার হোক, দেশের সুরক্ষা আগে দেশটাকে নিশ্চিত করা হোক। কিন্তু প্রশ্নটা আমি যেখানে দাঁড়িয়েছি আমার সহকর্মীকে আরেকবার দেখানোর জন্য, ঠিক তার পাশেই, অর্থাৎ এখান থেকে কিন্তু ঢিল ছুড়লেই চলে যাবে বাংলাদেশে, সেখান থেকে বাংলাদেশ দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা, এখানকার মানুষ, এই সীমান্ত এলাকার মানুষ তারা কি সুরক্ষিত, এই প্রশ্নটা যেমন উঠছে। অন্যদিকে ভারত সরকার ইতিমধ্যেই একাধিক বাংলাদেশি পণ্য কিন্তু বয়কট করেছেন, যেগুলো স্থলপথে আসবে না, আসতে গেলে সেগুলো কিন্তু জলপথে ঘুরপথে আসতে হবে। দাদা এই জায়গাটা কি বলবেন যে ভারত সরকার ইতিমধ্যেই বাংলাদেশ থেকে যেভাবে একের পর এক ভারতের উপর আক্রমণ করা হচ্ছে, ভারত সরকার একাধিক পণ্য বয়কট করেছেন। বয়কট মানে কি একদম স্থলপথে, যেখান দিয়ে কম টাকায় পণ্যগুলো ভারতে আসবে, ব্যবসা করতে পারবে, সেগুলো বন্ধ করে দিয়েছেন। আপনারা কীভাবে দেখেন? আমরা চাই যে বাংলাদেশের কোনো পণ্য যাতে ভারতে ব্যবহার না হয়। আমরা সব সময়ের জন্যে, দেখুন, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম রাজনৈতিক মতবিরোধ থাকবে, কিন্তু যখনই প্রসঙ্গ আমার দেশ, তখন আমরা সবাই, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা সবাই একতাবদ্ধ। আমরা সরকারের পাশে আছি, আমরা সেন্ট্রাল বাহিনীর পাশে আছি, আমরা সেনা জওয়ানদের পাশে আছি। আমরা সবসময় একতাবদ্ধভাবে ভারতবর্ষের মান যাতে আর উন্নত শিখরে পৌঁছায়, আমরা তার জন্যে আমরা কেন্দ্র সরকারের পাশে আছি, আমরা মোদিজির পাশে আছি, আমরা জয় জওয়ান, আমরা জওয়ানদের পাশে আছি, আমরা কেন্দ্র সরকারের সাথে সব সময়ের জন্য আছি। বাংলাদেশের পণ্য বয়কট করা হোক, কিন্তু স্থলপথ বাদ দিয়ে কেন সেই পণ্য বিমানবন্দর দিয়ে বা জলপথ বন্দর দিয়ে নিয়ে যাওয়া হবে? এর কারণ হলো টাকার ব্যাপার। সেই টাকা হচ্ছে বিভিন্ন আদানি, তাদেরকে ওই বন্দরগুলো লিজ দেওয়া হয়েছে, সেখান থেকে প্রচুর টাকা কামানোর জন্য বিজেপি এই খেলাটা খেলছে। এর বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ, এর বিরুদ্ধে সারা দেশের মানুষের প্রতিবাদ হওয়া উচিত। বন্দর দিয়ে যাচ্ছে, বন্দর বা বিমান দিয়ে যাচ্ছে, এর কোনো ঠোস প্রমাণ কংগ্রেসের কাছে নেই। এটা বলার জন্য, মুখে বলার জন্য বলছেন, কোনো ঠোস প্রমাণ নেই। কেন্দ্রীয় সরকার, পররাষ্ট্র দপ্তর এবং বাণিজ্য দপ্তর নির্দিষ্টভাবে পরিকল্পনা করে এটা করেছে যে সেই দেশে একটা অবাঞ্ছিত সরকার বাংলাদেশে ভারতের বিভিন্নভাবে অনুপ্রবেশ করাচ্ছে এবং ভারতের এই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যকে, আমাদের সেভেন সিস্টার, অসম, মণিপুর সহ বিভিন্ন রাজ্যে তারা অস্থিরতা তৈরি করছে। বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের অস্থায়ী সরকার এই গণ্ডগোলটা পাকাচ্ছে। তাই জন্য ভারত কোনোভাবে বাংলাদেশের এই সরকারকে, এই অবাঞ্ছিত সরকারকে সাহায্য করবে না। সম্পূর্ণভাবে পণ্য বয়কট করা হয়েছে। হয়নি, সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি, মানে নদী বন্দর দিয়ে এবং আকাশপথ দিয়ে পণ্য নিয়ে যাওয়া যাবে। সমুদ্র বন্দর এবং আকাশপথে এই পণ্য আমাদের দেশে গ্রাহ্য বলে দিয়েছে। আমরা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক, আপনি ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু প্রশ্ন একটাই, যারা অনুপ্রবেশ করে এখানে এসেছিলেন, যাদেরকে বিএসএফ বা পুলিশ গ্রেপ্তার করেছে আইনগতভাবে, যাদেরকে বাংলাদেশে আবার তাদেরকে পাঠানো হচ্ছে, অথচ বাংলাদেশ সরকার তাদেরকে নিতে চাইছে না, তাদেরকে নিচ্ছে না, এই বিষয়টা আপনারা দেখুন, এই বিষয়টা তারা কোনো মতেই আমাদের দেশে থাকুক, এটা আমাদের কোনো লোকের কাম্য নয়। আমাদের দেশ থেকে যেভাবে হোক, কূটনৈতিকভাবে হোক বা আন্তর্জাতিকভাবে হোক, যেভাবে হোক তাদের আমার দেশ থেকে পুশব্যাক করে দেওয়া উচিত, এটা আমাদের দাবি। পুলিশ তো পুলিশের মতো কাজ করছে, পুলিশ যাদেরকে ধরতে পারছে তাদেরকে কোর্টে চালান দিচ্ছে, কিন্তু তার আগে তারা চেষ্টা করুক, কেন্দ্রীয় বাহিনীরা চেষ্টা করুক, কেন্দ্র সরকার চেষ্টা করুক যে ভিতরে কিভাবে ঢুকছে। তারা আগে বর্ডারটা সিল করুক, বর্ডারে তাদের সেনা থাকে, তাদের বিএসএফ থাকে, তারা আগে বর্ডারটা সিল করুক, তারপরে ভিতরের কথা বলবে। ভিতর থেকে পুলিশ আটকাচ্ছে এবং তাদেরকে কোর্টে চালান দিচ্ছে, এবং তাদের কি ব্যবস্থা নেওয়া হবে সেটা কেন্দ্র সরকার দেখুক। 2014 সালে মোদী সরকার যখন সরকারে আসেন, তারপরে দেখুন আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কারোর সঙ্গে সুসম্পর্ক নেই। মোদী সরকার যখন সরকার এসে তার আগে কিন্তু নেপাল পর্যন্ত একটা বৌদ্ধ ধর্মগ্রন্থের দেশ, তাদের সঙ্গে পর্যন্ত সুসম্পর্ক নেই। এতটাই আমাদের মোদী সরকার আমাদের দেশের জন্য করছেন। একদম বলটা পৃথিবীর 160টা এই যে প্রতিবেশী দেশের কথা বলছেন, অপরদিকে তিনি ভাবছেন না পৃথিবীর 160টা দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি হচ্ছে, বাণিজ্য তৈরি হচ্ছে, যাদের সঙ্গে কোনোদিন গ্রিস, ব্রাজিল ইত্যাদি দেশের সঙ্গে কোনোদিন যোগাযোগ ছিল না। আর যে প্রতিবেশী দেশের কথা বলছেন, তারা প্রতিনিয়ত ভারতবর্ষে অস্থিরতা তৈরি করার জন্য গন্ডগোল পাকাচ্ছে। তাই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মোদী সরকার এই ব্যবস্থা নিচ্ছে, আগামী দিনেও নেবে। ভারত মাতা কি জয়। একদম ঠিক কথা যে আমাদের ভারতবর্ষের পাকিস্তানের সঙ্গে আমাদের বহিঃমাতৃসুলভ আচরণ বহুদিন থেকে, ওদের জন্মলগ্ন থেকে। কিন্তু আমাদের আজ যারা প্রতিবেশী, ভুটান থেকে শুরু করে নেপাল, বাংলাদেশ, এরা সব ছিল আমাদের বন্ধু দেশ, কিন্তু সেই দেশগুলো আজকে আমাদের শত্রু দেশে পরিণত হয়ে যাচ্ছে। এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা বলে আমরা মনে করি।
একদম একদম অবশ্যই আমার সঙ্গে একজন দিদি আছে। দিদি, আপনি একজন ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনি যেখানে আছেন সীমান্ত এলাকা, এখান থেকে ঢিল ছুড়লেই বাংলাদেশ দেখা যাচ্ছে, আপনি কি এখানে সুরক্ষিত আছেন? একদম না, কারণ আমাদের যে আমরা ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গে যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী আছে হয়তো আমরা সবাই সুরক্ষিত, কিন্তু আমাদের খুবই খারাপ লাগছে যে আমরা মহিলা, আমাদের খুবই খারাপ লাগে যে আমাদের একজন মুখ্যমন্ত্রী মহিলা হয়ে আমাদের মেয়েরা তো কেউ সুরক্ষিত নেই, কেউ আমরা সুরক্ষিত নেই। কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসে, শাসক দলই তাদেরকে ভোট নেওয়ার জন্য দিদিমণির লোকেরা তাদেরকে এখানকার ভোটার করছে যাতে ভুয়ো ভোটার নিয়ে ওনারা জিততে পারেন। কারণ ওনাদের যা কাজকর্ম, ওনাদেরকে তো কেউ ভালোবাসেন না, কেউ ভোট দেয় না, তো এখন কি করে অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটার করিয়ে একটু ভোট করে একটু জেতার জন্য এই হচ্ছে আমাদের সবথেকে ব্যর্থতা। আমাদের পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী আমাদের আপনি বলছেন ব্যর্থতা একদম শাসক দলের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যারা বলছেন, আজকে তারা ভাবুক তাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি নিজে মুখে স্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো কালি নেই। তারা তাদের প্রাক্তন রাজ্য সভাপতির কথার আগে জবাব দেয়, তারপরে আমাদের কথার জবাব দেবে। তো কোন জায়গায় বলেছে দিলীপ ঘোষ কালি নেই? পশ্চিমবাংলায় যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে সেই ব্যাপারে দিলীপ ঘোষ কখনো বলতে পারে যে এখানে দিদির গায়ে কালি নেই? আর একটা কথা বলি, যে বর্ডারের কথা হচ্ছিল, জমি অধিগ্রহণ করার দায়িত্ব কার? পশ্চিমবঙ্গ সরকারের। জমি অধিগ্রহণ এ পর্যন্ত হয়নি, বিভিন্নভাবে বাধা হয়েছে। একটা রাস্তা তৈরি করতে গেলেও জমি অধিগ্রহণ রাজ্য সরকারের দরকার, কি একটা রেল প্রকল্প তৈরি করতে গেলেও রাজ্য সরকারের দরকার। এই রাজ্য সরকারের অসহযোগিতার ফলে কাঁটাতারের বেড়া কমপ্লিট করা হয়নি। আর যেটা একটু আগে কথা হচ্ছিল, আমার টিএমসি বন্ধুরা বলছিল যে ওই বিএসএফ এর আগে করা দরকার, প্রোটেকশন দেওয়া দরকার। বিএসএফ কি গায়ে গায়ে দাঁড়িয়ে থাকবে? পশ্চিমবাংলার কতটা বর্ডার, সেই বর্ডার কিলোমিটারের বেশি, মোট 4096 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বর্ডার, তার মধ্যে পশ্চিমবঙ্গে আছে 2200 কিলোমিটার বেশি। কাঁটাতারে বেড়া দিতে দিচ্ছেন না পুলিশ এখানে সহযোগিতা করে না। জাভেদ মুন্সি, আনসারুল্লাহ কোথাকার, এরা ভোটার কার্ড করতে করলো, আধার কার্ড করতে করলো, তারপর হচ্ছে কি বলবো? বিএসএফ যেমন বাংলাদেশের বর্ডার বা পাকিস্তানের বর্ডারগুলো দেখে, তেমন বিএসএফরা আগে 20 কিলোমিটার পর্যন্ত তাদের অধিকার ছিল দেখার। এখন সেটা এই কেন্দ্র সরকার 50 কিলোমিটার করেছে। তারপরেও কি করে বিএসএফরা সেইগুলো অবহেলা করছে এবং এই যেগুলো অনুপ্রবেশ করছে সেগুলোকে তারা কেন লক্ষ্য রাখতে পারছে না? জমি অধিগ্রহণের কথা বলা হচ্ছে না? জমি অধিগ্রহণের বেলা যেমন দেখুন, ওয়াক অফ স্টেটের সম্পত্তি কেন্দ্রীয় সরকার কীভাবে দখল করে নিচ্ছে, আর বর্ডারের জমি দখল করা যাবে না, কেন্দ্রীয় সরকার পারবে না আইন করে। এই যুক্তি টিকবে না। আসলে গাফিলতি আছে, কেন্দ্রীয় সরকারের গাফিলতি আছে, বিএসএফের গাফিলতি আছে। বিএসএফ যদি দাঁড়িয়ে থাকে অনুপ্রবেশ কোনো মতেই সম্ভব নয়। এটা গাফিলতির প্রশাসনের কারণে আজকে অনুপ্রবেশ ঘটছে আমাদের দেশে, যার জন্য আমরা আজকে বিপদের মুখে দাঁড়িয়ে আছি ভারতবর্ষে। বিশেষ করে আমরা সীমান্ত এলাকার মানুষ, যারা কাশ্মীরে পুঞ্চ এলাকার মানুষ দেখেছে গুলিগোল্লায় তাদের বাড়িঘর দর সমস্ত ধ্বংস হয়ে গেছে। কাল যদি যুদ্ধ হয় আমাদের টাকির মানুষও সেরকম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এখন থেকে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, আগামী দিনে কিন্তু আমরা প্রচণ্ড বিপদের মুখে থাকবো। আজকে 2014 সালের পরে যে এই যে ভারতবর্ষে যে একটা যুদ্ধ বিধ্বস্ত পরিবেশ তৈরি হয়েছে, এর জন্য দায়ী কারা? আরএসএস পন্থী। আরএসএসের কাছে ভারত সুরক্ষিত না, কিন্তু সেনাবাহিনীদের কাছে আমরা সুরক্ষিত। আজকের আপনারা দেখুন, এই যে দেশের যে যুদ্ধ বিগ্রহ যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য কি তৈরি? আজকের যে ভারতবর্ষের থেকে চরগুলো তৈরি হচ্ছে, কি করছে গোয়েন্দা বিভাগ, কি করছে? ব্যর্থতা আমাদের স্বীকার করতে হবে। আগে দেশ সুরক্ষিত থাকলে আমরা সুরক্ষিত থাকবো। দুর্নীতিবাজ তৃণমূলের এমএলএদের পিছনে ক্যাডার বাহিনী ঘুরছে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা, অফিসাররা ঘুরছে। সেটা গুনতিতে কজন? কারণ তৃণমূলের এমএলএ কতজন হতে পারে? মোট তো আমাদের এই কটা এমএলএ। আর আমাদের এখানে বিএসএফ এর জন্য 4096 কিলোমিটার বাংলাদেশের বর্ডার, তার মধ্যে 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে। তাহলে কতজন বিএসএফ পাশে দাঁড়িয়ে থাকতে পারে? আমার সহ বন্ধু, আমার দাদা আশুতোষ দাস ঠিক বলেছেন, পাশাপাশি বিএসএফ দাঁড়িয়ে থাকতে পারে না। আর ওনারা বলছেন দাঁড়িয়ে থাকার কথা। এখানে বিএসএফ এর এখানে বাংলাদেশিরা ঢোকার আগেই তাদের হাতে চলে আসছে 2 নম্বরই ভোটার কার্ড। তাহলে বিএসএফ তো সেইটা দেখে তো তাদেরকে ছেড়ে দিতে বাধ্য। আগেই চলে আসছে ভোটার কার্ড, তৃণমূলের লোকেরা তৈরি করে দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ বন্ধ করে রেখেছে। ভোটার সিকিউরিটি ফোর্সে আগে নিয়োগ করতে বলুন। যে বিএসএফরা আজকে দেশকে সামলাবে সেই পদে আজকে নিয়োগ বন্ধ, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ। নিয়োগ করতে বলুন আগে। আজকে অগ্নিবীর নিয়োগ করা হচ্ছে, তাদের কতটা তাদের বাধ্যবাধকতা থাকবে, কতটা তাদের দায়বদ্ধতা থাকবে, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। আজকে আমাদের ভারতবর্ষের ম্যান পাওয়ার কিন্তু প্রচুর, প্রায়
প্রায় 150 কোটি মানুষের বসবাস আমার এই ভারতবর্ষে, ম্যান পাওয়ার প্রচুর আছে, নিয়োগ করে আমাদের বর্ডারটাকে সিল করা হোক, তবেই আমরা বহিঃশত্রু থেকে আমরা রক্ষা পাবো। আমরা কি বলবো? বন্ধুদের ধন্যবাদ জানাই। কংগ্রেস কতদিন শাসন করেছে ভারতবর্ষ? তারা কেন এক জায়গায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি? কেন ফাঁকা পড়ে রয়েছে? এতটা ফাঁকা। কংগ্রেস কি কম সময়? বিজেপি কত বছর ক্ষমতা এসছে কত বছর? এই 12-13 বছর। কাঁটাতারের বেড়া কংগ্রেসের আমলে তৈরি, কাঁটাতারের পরিকল্পনা কংগ্রেসের, বিজেপির না। সেখান থেকে তৈরি হচ্ছে কংগ্রেসের অবস্থার সঙ্গে সঙ্গে। এই দেশ গড়েছে কংগ্রেস, কোন দল দেশ গড়েনি, এই দেশ কংগ্রেস গড়েছে। কংগ্রেস দেশকে ধ্বংস করেছে, পরিবারতন্ত্র রাজনীতি দিয়ে দেশকে ধ্বংস করেছে। কংগ্রেস দেশকে ভালোবাসে না, কংগ্রেস দেশকে টুকরো করেছে 1947 সালে নেহরুর নেতৃত্বে। কংগ্রেস দেশকে নষ্ট করেছে মোদিজি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, মোদিজির নেতৃত্বে আজকে দেশ গড়ে উঠছে। দেশ স্বর্ণযুগের মধ্যে দিয়ে যাচ্ছে 2014 সাল থেকে। আগামী 20 বছরও নিশ্চিতভাবে বলা যায় মোদিজির নেতৃত্বে দেশ স্বর্ণযুগের শিখরে পৌঁছাবে। আমরা বিজেপি বন্ধুদের সাথে সহমত এই বিষয়টাই যে অনুপ্রবেশ বন্ধ হোক। তার আগে 2014 সালের পর থেকে আজ পর্যন্ত যতগুলো নিয়োগ হওয়ার কথা ছিল সেন্ট্রাল বাহিনীতে, সেই নিয়োগগুলো তারা আগে করুন। আজকে নিয়োগ বন্ধ করে দিয়ে আজকে তারা যেভাবে ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ রাজনীতি সৃষ্টি করেছে, আজকে বিভেদ করে ভারতবর্ষের মানুষের মধ্যে যেভাবে ভাগ করতে চাইছে, সেটা আগে বন্ধ করুন। আগে আমার দেশকে সুরক্ষিত করুন। আজকেও বিজেপি বন্ধুরা যে কথা বলছে, মোদি কখনোই পারবে না এই জঙ্গি অবস্থা কাটাতে। জঙ্গি হামলা হবে এদের আমলে। বরং কংগ্রেস যখন ক্ষমতা ছিল তখন দেশ সুরক্ষিত ছিল। আর আজকে দেখেছি আমরা একের পর এক আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে আদানিদের কাছে। একটা কথা বলুন তো, আজকে যুদ্ধ বন্ধ হলো কেন পাকিস্তানের সঙ্গে? কে বন্ধ করলো? ট্রাম্পের কথা মতো আমার দেশের যুদ্ধ কেন বন্ধ হয়ে গেল? যখন আমরা এগিয়ে চলেছি পাকিস্তান দখল করবার লক্ষ্যে, ঠিক তখনই যুদ্ধ বন্ধ করে দিল ট্রাম্পের নির্দেশে। একটা যুদ্ধ চালাতে কত দেশের অর্থনীতির ক্ষতি হয় কংগ্রেসের বন্ধু খবর রাখেন না। যতটা তাদের শিক্ষা দিলে, যতটা পাকিস্তানকে শিক্ষা দিলে তারা শিক্ষা পায়, সেটা মোদিজি দিয়েছেন, আগামী দিনেও শিক্ষা দেবেন। আগামী দিনে যদি আবার জঙ্গি হামলা হয় পেহেলগাঁওয়ের মতো, তাহলে পুরো পাকিস্তানকে পৃথিবীর নকশা থেকে মিটিয়ে দেওয়া হবে। এটা ভারতবর্ষের সেনারা করে দেখাবে। আজকে দেশের বুকে অন্যরা আমাদের আক্রমণ করে যাবে, আমরা হাত গুটিয়ে বসে থাকবো, তা তো হয় না। আগে নিজেকে বাঁচতে হবে, তারপরে সব কিছু হোক। আমাদের দেশে অর্থনৈতিক ক্ষতি, আমরা 200 টাকা তেল কিনে খাবো, সর্ষের তেল, 500 টাকা লিটারের পেট্রোল নেবো, কিন্তু আগে দেশকে বাঁচাবো। এটা করুক মোদী সরকার। প্রতিনিয়ত বিভিন্ন প্রান্তে যেভাবে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে এই বাংলাতে, যেভাবে এই বাংলাকে একদম তারা করিডোর করে নিয়েছেন, এই বাংলা যেভাবে একের পর এক অনুপ্রবেশকারীদের ঘর হয়ে উঠেছে, ইতিমধ্যে কিন্তু তাদেরকে যখন ফেরাতে যাচ্ছে বাংলাদেশে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে নিতে চাইছেন না। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কেন বাংলাদেশ সরকার তাদের দেশের মানুষ যারা রয়েছেন তাদেরকে কেন নিচ্ছেন না? আগামী দিনে অর্থাৎ এই যে অনুপ্রবেশকারীদেরকে এই বাংলা থেকে বা এই দেশ থেকে তাড়ানোর জন্য এই রাজনৈতিক দল আগামী দিনে কতটা এইভাবে একত্রিত হবে, তারা সদুত্তর ভূমিকা নেয়, সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। আজকে বড় বিতর্ক বসিরহাট থেকে এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো শো নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।